ইতিমধ্যে আমরা জেনে গেছি যে কারা কারা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল উঠেছে। যে দলগুলি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল উঠেছে সে দলগুলি অন্যতম মোহনবাগান, সুপার জায়ান্ট, বেঙ্গালুরু, এছাড়া আছে কেরালা ব্লাস্টার্স, এছাড়া আছে ইন্ডিয়ান আর্মি, লাজং আছে, এছাড়া আছে নর্থ ইস্ট ইউনাইটেড। এরা সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। আর পয়েন্টের ভিত্তিতে পরের যে দুটো দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে তারা হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি। তো আগামী 21শে আগস্ট এবং 23শে আগস্ট কলকাতার দুই প্রধান দলের কিন্তু দুটো খেলা রয়েছে। মোহনবাগানের খেলা রয়েছে 23শে আগস্ট আর ইস্টবেঙ্গলের খেলা আছে 21শে আগস্ট। কিন্তু মোহনবাগান যে খেলবে সে খেলাটা কিন্তু কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হচ্ছে না। বিভিন্ন রকম সিকিউরিটির অভাবে ডুরান্ড কর্তৃপক্ষ খেলাটিকে জামশেদপুরে ফেলেছে। জেআরডি স্টেডিয়ামে, টাটা জেএসডি স্টেডিয়ামে মোহনবাগান এবং পাঞ্জাব এফসির মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হবে। আর ইস্টবেঙ্গল সাথে শিলংয়ের খেলাটি শিলংয়েই হবে। তো মোহনবাগান এবং পাঞ্জাব এফসির মধ্যে যে খেলাটি 23 তারিখে বিকেল 4টে টাটার ওই স্টেডিয়ামে হতে চলেছে, সেখানে মোহনবাগানের কিন্তু শক্ত প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি মূলত 4টি বিদেশি, যে 4জন বিদেশি আছে সে 4জন বিদেশির উপরেই কিন্তু নির্ভরশীল। ফিজিক্যাল তাদের স্ট্রেংথ অপরিসীম, এছাড়া তাদের ব্যক্তিগত ক্রীড়াশৈলী সমস্ত কিছু দ্বারাই কিন্তু পাঞ্জাব এফসি দলটি জিততে চাইছে এই 4জনের পারফরমেন্সের উপর। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারও তো আছেই। যে 4জন বিদেশি বা ফরেনারের উপর এই পাঞ্জাব এফসি বিশেষভাবে নির্ভরশীল, তাহলে ইভান নোভোসেলেক, ইনি একজন সেন্ট্রাল ডিফেন্ডার। এছাড়া আছেন ক্রোয়েশিয়ার ফিলিপ জ্যাক, ইনি একজন ডিফেন্ডার মিডফিল্ডার, মানে ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে রক্ষণে নেমেও সাহায্য করেন। এরকম একজন আক্রমণাত্মক মিডফিল্ডার পাঞ্জাব এফসির কিন্তু সম্পদ। আপফ্রন্টে যিনি আছেন তার কথা তোমরা সবাই জানো, লুকা মাজেন অসাধারণ খেলছেন। ইতিমধ্যে তার ডুরান্ডে 3টে গোল হয়ে গেছে। এছাড়া এনেছেন সেন্টার ফরওয়ার্ড, আর একজন সেন্টার ফরওয়ার্ড আছেন, তিনিও খুব নামকরা। ইনি নরওয়ে থেকে এসেছেন, মুসাগা বেকেনগা। এই সেন্টার ফরওয়ার্ডও কিন্তু 2টো গোল করে ফেলেছেন ইতিমধ্যে ডুরান্ডে। অর্থাৎ এই 2জন সেন্টার ফরওয়ার্ড মোহনবাগানের ডিফেন্সের পক্ষে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। এই 2জন বিদেশি ফরওয়ার্ডকে কিভাবে মোহনবাগান সামলাবে সেটা মলিনা নিশ্চয়ই প্ল্যান আছে, এবং এদেরকে নিয়ে আলাদাভাবে কিন্তু চিন্তা করতে হচ্ছে মলিনাকে, কি করে এদের আক্রমণকে ঠেকানো যায় বা আক্রমণকে শুরুতেই প্রতিহত করা যায়। ব্যাপারটা মলিনা দেখছেন। পাঞ্জাব এফসি মূলত 4-4-2 এই ফরমেশনেই খেলবে, অর্থাৎ তারা প্রতি আক্রমণে যাবে, কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলই তারা খেলবে। সেক্ষেত্রে মোহনবাগানের রক্ষণ কিন্তু সদা জাগ্রত থাকতে হবে, যে এদের হাত থেকে, বিশেষ করে এই 2জন সেন্টার ফরওয়ার্ডের হাত থেকে কীভাবে দলকে রক্ষা করা যায়। মোহনবাগানের যে ডিফেন্স লাইন এখনো পর্যন্ত সেইভাবে পরীক্ষিত নয়,
সেরকম কোনো বড় দলের বিরুদ্ধে এবছর অন্ততপক্ষে তাদেরকে ফেস করতে হয়নি। সুতরাং মোহনবাগানের যে ডিফেন্স লাইন আছে, কাকে নামাবে, লেফট ব্যাকে হয়তো শুভাশিস রায়চৌধুরী নামতে পারেন, এটা একদম ধরি নাও নামছেনি। এবং রাইট ব্যাকে যার নামার সম্ভাবনা বেশি, দীপক টাংরি হতে পারে, অথবা দীপেন্দু বিশ্বাস হতে পারে। দীপেন্দু বিশ্বাস আস্তে আস্তে ফর্মে ফিরছে এবং আগামী দিনের একজন ভারতের লেফট ব্যাকের সমস্যা মিটতে চলেছে। আনোয়ার আলীর বিকল্প হিসেবে এই দীপেন্দু বিশ্বাসকে আস্তে আস্তে মোহনবাগান কিন্তু ভরসা করতে শুরু করেছে। তো যতদিন না পর্যন্ত মোহনবাগানে প্রীতম কোটাল এই ইস্যুটা ক্লিয়ার হচ্ছে, প্রীতম কোটাল মোহনবাগানে কিভাবে আসছে, লোনে আসছে না একেবারে পার্মানেন্ট মোহনবাগানে সই করছে, নাকি সোয়াপ ডিলের মাধ্যমে আসবে, এটা নিয়ে এখন কেয়ার ব্লাস্টের সাথে মোহনবাগানের কথাবার্তা চলছে। এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো সিনারিও বেরিয়ে আসেনি। সেই ক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু এই পজিশন নিয়ে এবছর ভুগতে হবে। তো যতদূর তৈরি করা যায় মলিনা চেষ্টা করছেন দীপেন্দুকে ওই পজিশনে ফিট করার জন্য। আপাতত দীপক টাংরি অথবা কোনো বিদেশি ব্যাককে বা ডিফেন্ডারকে ওই রাইট ব্যাকে খেলাতে পারে, সেন্টার ব্যাকে খেলাতে পারে। এই জায়গাটা একটু কনফিউজ রয়েছে সবারই। কিন্তু মোহনবাগান ডিফেন্স লাইন যেটা হতে চলেছে, যদি মোহনবাগান 3-5-2 এই ফরমেশনে খেলে, যে দুজন কনফার্ম সেটা হচ্ছে টম আলড্রেট এবং শুভাশিস রায়চৌধুরী, এবং রাইট সেন্টার ব্যাকে কে খেলবে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। যদি বলা যায় মোহনবাগানের মাঝমাঠে কারা আছে, সেক্ষেত্রে অনেকেই আছে মোহনবাগানের মাঝমাঠে খেলার জন্য। সবার প্রথমে যার কথা চিন্তা করা যাচ্ছে আপুইয়াকে মোটামুটি একটু নিচে নামিয়ে রেখে আপুইয়া এবং সূর্যবংশীকে, এবং তার সঙ্গে আপুইয়া, সূর্যবংশী এবং তার সঙ্গে আব্দুল সামাদ সাহাল, এই তিনজনকে মিডফিল্ডে রেখে দুপাশে দুই উইঙ্গার, এক হচ্ছে লিস্টন কোলাসো বাদিক থেকে, যে আগুনে ফুটবল আগের দিন উপহার দিয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে যে ফুটবল এই লিস্টন কোলাসো খেলেছে, তার আগের যে ফর্ম ছিল কোলাসোর, যে দুরন্ত ফর্ম ছিল, তারই কিন্তু একটা ছোঁয়া বলা যেতে পারে। অথবা মোহনবাগানের সমর্থকরা কিন্তু লিস্টন কোলাসোর দিকে তাকিয়ে আছে আর অনবদ্য ফুটবল দেখার জন্য। এছাড়া রাইট উইঙ্গারে আছে মনবীর সিং। গত ম্যাচটাতে সেরকমভাবে নিজেকে মেলে ধরতে পারেনি ঠিকই, কিন্তু এই যে রাইট উইঙ্গার মনবীর সিং যখন তখন জ্বলে উঠতে পারেন, দারুণ গোল অ্যাসিস্ট করেন এবং নিজেও গোল করেন, এবং ডান দিকটা সবসময় সচল রাখেন। এবং এই লিস্টন কোলাসো এবং মনবীর সিং যদি দুদিক দিয়ে বিব্রত করতে থাকে পাঞ্জাব এফসির ডিফেন্ডারদের, তাহলে কিন্তু মোহনবাগানে গোল পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং মাঝমাঠে তো তিনজন আছি, আপুইয়া, সাহাল এবং সূর্যবংশী। এবং সূর্যবংশীর জায়গায় যদি থাপাকে নামানো হয় অল্টারনেট করে, যে কেউ এখানে ফিট হতে পারে। থাপা নামালে একটু অ্যাটাকিং পর্যায়ে চলে যাবে, তখন আপুইয়া একটু নিচ থেকে খেলা শুরু করবে, আর সূর্যবংশী আপুইয়া থাকলে আপুইয়া একটু ফরওয়ার্ডে যাবে এবং নিচ থেকে শুরু করবে সূর্যবংশী, আর ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে সে কাজ করতে পারে। তো এই হচ্ছে মোহনবাগানের মাঝমাঠ, স্বপ্নের মাঝমাঠ কীরকম খেলে। মাঝমাঠের দখল যদি মোহনবাগান প্রথম থেকে নিয়ে নিতে পারে, তাহলে পাঞ্জাব এফসির পক্ষে খেলায় ফিরে আসা বা গোল করা নিয়ার টু ইম্পসিবল, সম্ভবই হবে না। এবছরে যে মাঝমাঠ মোহনবাগান তৈরি করেছে, সত্যি দুর্ধর্ষ মাঝমাঠ, সত্যি অসাধারণ ভয়ঙ্কর মাঝমাঠ। এর সঙ্গে জুড়ে দাও, এক্ষেত্রে আমি একটা কথা বলছি, কোনো কারণে দেখো মোহনবাগানের ডিফেন্সে যদি একজন আমরা বিদেশিকে ধরে নিই, আচ্ছা টম আলড্রেটকে যদি ধরে নিই, তাহলে দেখো একজনই, আর রড্রিগকে নামানো হচ্ছে না। সেক্ষেত্রে মোহনবাগানে আর তিনজন কিন্তু ফরওয়ার্ডে নামিয়ে দিতে পারে মলিনা। সেক্ষেত্রে সূর্যবংশীকে বসিয়ে হয়তো স্টুয়ার্টকে নামিয়ে দিতে পারে। স্টুয়ার্টকে যদি মাঝমাঠে নামিয়ে দেয়,
তাহলে একজন আপফ্রন্টে শুরু করতে পারে কামিন্স এবং দিমিত্রি পেট্রোরাস। দিমিত্রি পেট্রোরাস এবং কামিত্রি সেন্টার ফরওয়ার্ড হয়ে যেতে পারে এবং পরবর্তীকালে হয়তো কামিন্সের জায়গায় বা দিমিত্রি পেট্রোরাসের জায়গায় অর্থাৎ তাদের কন্ডিশন বুঝে চেঞ্জেস হিসেবে তুলে নিয়ে আসতে পারে কাকে না জ্যামি ম্যাকলারেন, হাইয়েস্ট পেমেন্ট দিয়ে এবার যাকে সই করেছে মোহনবাগান, মোটামুটি ফিট হয়ে উঠেছেন এবং সেক্ষেত্রে যদি কামিন্সকে যদি তুলে নিয়ে ম্যাকলারেনকে নামায় তাহলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে বল অ্যাসিস্ট করার জন্য দিমিত্রি পেট্রোরাস অবশ্যই রয়ে গেছে। কিন্তু দিমিত্রি পেট্রোরাস যদি কোনো কারণে তুলে নেয়, মলিনা যদি মনে হয় দিমিত্রি আর পারছে না বা শারীরিক কন্ডিশন এখনো দিতে পারছে না, মানে 100% 90 মিনিট খেলার মতো এখনো কন্ডিশনে আসেনি দিমিত্রি পেট্রোরাস, সেক্ষেত্রে দিমিত্রিকে তুলে নিয়ে কিন্তু স্টুয়ার্টকে নামাতে পারে। স্টুয়ার্ট যদি আগে থেকে নেমে যায় তাহলে দিমিত্রির জায়গায় স্টুয়ার্টকে নিয়ে আসতে পারে। দিমিত্রির জায়গায় যদি স্টুয়ার্টকে নিয়ে আসে তাহলে দেখো কি হচ্ছে, সেই দুজনই ফরওয়ার্ড হলো এবং সেক্ষেত্রে স্টুয়ার্টের জায়গায় থাপাকে নামাতে পারে। যদি থাপা না খেলে তাহলে সূর্যবংশী, থাপা সবাই কিন্তু নেমে যেতে পারে। মানে মোহনবাগানের হাতে নানা রকম অপশন আছে, নানা রকম ছকে কিন্তু মোহনবাগানের টিম তৈরি হতে পারে। মলিনা নানান ছকে কিন্তু খেলে না, মলিনার মাথায় কিন্তু নানা রকম চিন্তা ভাবনা আছে। তবে শুরুতে মোহনবাগান যে ফরমেশন খেলবে সেটা যেটা মানে সম্ভাব্য, যেটা আমাদের মনে হচ্ছে ওই পুরনো ছন্দকে পুরনো ফরমেশনকে সাধারণত ভাঙতে চাইবে না মলিনা। পরবর্তীকালে প্রয়োজনে সে ফরমেশন ভেঙে দিতে পারে। তা শুরুতে কি ফরমেশন হতে পারে 3-5-2 এই ফরমেশনে কিন্তু মোহনবাগান যেতে পারে। সেক্ষেত্রে পাঞ্জাবের কিন্তু ডিফেন্স লাইন সবসময় সতর্ক থাকতে হবে। আর বোঝা যাচ্ছে মোহনবাগানের এই ভয়ঙ্কর ফরওয়ার্ড লাইন কী ধরনের আক্রমণ তুলে নিয়ে আসতে পারে পাঞ্জাব এফসি ডিফেন্সের উপরে। তো এই ছিল আজকের ভিডিও এবং এই ছিল আগাম একটা ভবিষ্যৎবাণী, কীরকম মোহনবাগান ফরমেশনে যেতে পারে বা কীরকম মোহনবাগানের দল গঠন হতে পারে, মলিনা কীরকম দল নামাতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হলো। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে পাঞ্জাব এফসি কিন্তু এবছরে দারুণ খেলছে। কোচ বদল হয়ে যাওয়ার পর পাঞ্জাব এফসি কিন্তু ছন্দে আছে। এ পর্যন্ত ডুরান্ডে কিন্তু কোনো ম্যাচ তারা কিন্তু পরাজিত হয়নি, অর্থাৎ 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছে। সুতরাং 23শে আগস্ট জামশেদপুরে একটা কিন্তু তুল্যমূল্য লড়াই হবে, এটা কিন্তু বলাই বাহুল্য। মোহনবাগান সমর্থক যারা আছে তারা অবশ্য চাইছে এই ম্যাচটা জিততে এবং চ্যাম্পিয়ন হতে, পুনরায় চ্যাম্পিয়ন হতে। কারণ গত বছর মোহনবাগান ইস্টবেঙ্গলকে ফাইনালে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ফেরনদের হাত ধরে। এবছর মলিনার হাতেও কিন্তু মোহনবাগানকে চ্যাম্পিয়ন দেখতে চায় মোহনবাগানের সমর্থক। তো দেখা যাবে কি হয় 23 তারিখ, আমরা তারই অপেক্ষায় থাকলাম। তো আজকে এই পর্যন্ত।